প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি কাঞ্চন রায়, সহকারী শিক্ষক, সাদীপুর উচ্চ বিদ্যালয়। আমার পক্ষ থেকে এবং ফরিদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের আমার দ্বিতীয় ক্লাস আজকে উপস্থাপন করব। তো তোমরা আগের ক্লাস যারা দেখেছো আজকে কিন্তু অবশ্যই দেখবা এবং কোনোটা সমস্যা হলে আমাকে অবশ্যই বলবা মেসেজের মাধ্যমে। এখন আমরা চলো যাই ক্লাসে প্রবেশ করি। আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব, প্যাসকেলের সূত্র এবং এর ব্যবহার আলোচনা করব, স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক সীমা, পীড়ন, বিকৃতি এবং পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আমরা প্রথমে পড়ব কি প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্রে কি বলা হয়েছে? আমরা তো আগেই জেনেছি যে তল পদার্থে যদি চাপ প্রয়োগ করা হয় সেই চাপটা কিন্তু সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। যখন একদিকে কিন্তু চাপটা সঞ্চালিত হবে না, চারদিকে কী হবে? সঞ্চালিত হবে, চাপটা অনুভূত হবে বেশি। এখন এই সম্পর্কিতই বিজ্ঞানী প্যাসকেল একটা সূত্র আবিষ্কার করেছেন। কী সূত্র বলো তো? সূত্রটা আমি একটু বলি, তারপরে আমি তোমাদের বোর্ডে লিখে দিই। একটা আবদ্ধ পাত্রে যদি তল পদার্থের বাইরে থেকে চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপ সমানভাবে চারদিকে ছড়িয়ে পড়বে, সঞ্চালিত হবে চারদিকে এবং পাত্র সংলগ্ন পাত্রকে লম্বভাবে সেই চাপটা ক্রিয়া করবে। তাহলে আমি একটু লিখে দিই। দেখো যে একটি আবদ্ধ পাত্রে তরলের একটি আবদ্ধ পাত্রে তাহলে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কীভাবে বলো তো? চারদিকে সঞ্চালিত হবে, সঞ্চালিত হবে এবং পাত্র সংলগ্ন পাত্র সংলগ্ন কী করবে? সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। পাত্র সঞ্চালিত হয়ে পাত্র সংলগ্ন লম্বভাবে ক্রিয়া করবে। তাহলে কী বলা হয়েছে দেখো তো? একটি আবদ্ধ পাত্র যদি তরলের বাইরে থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সেই চাপটা কী হবে? পাত্রের চারদিকে তরলের যে চাপটা অনুভূত হবে সেই চাপটা চারদিকে সঞ্চালিত হবে এবং সেই চাপ পাত্র সংলগ্ন লম্বভাবে ক্রিয়া করবে। এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। তাহলে এই যে প্যাসকেলের সূত্র, এটাকে আমরা বুঝতে পারছি। এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অনেক যন্ত্রপাতি তৈরি করা হয়। যেমন ধরো আমরা হেলিকপ্টার, তারপরে এই প্যাসকেলের সূত্র প্রয়োগ করে আমরা বল বৃদ্ধিকরণ নীতিটা কি সেটা জানবো, সেটা ব্যবহার করে আমাদের অনেক কাজে লাগে আর কি, সেটা আমরা দেখবো আর কি। তো আমরা প্যাসকেলের সূত্র ব্যবহারটা দেখি যে কোথায় এটা ব্যবহার করা হয়। তো চলো আমরা এখন কি পড়বো? প্যাসকেলের সূত্রের ব্যবহার।
প্যাসকেলের সূত্র আমরা বুঝলাম, এখন হচ্ছে প্যাসকেলের সূত্রে কী করব, প্যাসকেলের সূত্রের ব্যবহার, সূত্রের ব্যবহার। তো এটা করতে হলে আমাদের একটা ছোট সিলিন্ডার এবং একটি বড় সিলিন্ডার পাশাপাশি রাখতে হবে। ধরো আমরা একটা ছোট সিলিন্ডার এবং একটি বড় সিলিন্ডার আমরা পাশাপাশি রাখি। ধরো একটা ছোট একটা সিলিন্ডার এবং এ পাশে একটা বড় সিলিন্ডার, এটা আমরা কী করব, পাশাপাশি রেখে একটা নল দ্বারা এটাকে পরস্পরকে সংযুক্ত করব। এই দুটা কী করব, এখানে আমরা কী করব, এর মধ্যে মনে করো যে এখানে একটা সিলিন্ডার আছে, সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, এবং এই সিলিন্ডারে পিস্টন লাগানো আছে। এখানে কি লাগানো আছে বলো তো, একটা পিস্টন আছে, এখানে পিস্টন আছে, এখানে এটা বড় পিস্টন, এখানে একটা ছোট পিস্টন রাখা আছে। তাহলে এখানে এর মধ্যে আছে তোমার তল পদার্থ রাখা আছে। তল পদার্থ আমরা পানি রাখতে পারি বা অন্য পদার্থ রাখতে, আমরা পানি রাখলাম এখানে। এখানে কি রাখা হয়েছে বলো তো, পানি। এবং এটা একটা নল দিয়ে আমরা কি করছি, এই দুইটা সিলিন্ডারকে আমরা সংযুক্ত করেছি, একটার সাথে সংযুক্ত করে দিয়েছি। এখন এই ছোটো সিলিন্ডারের এখানে কয়টা সিলিন্ডার, দুটা সিলিন্ডারকে কী করছে আমরা একটা নল দিয়ে সংযুক্ত করছি। তাহলে এক্ষেত্রে দেখো এটা একটা পিস্টন লাগানো আছে, পিস্টনটাকে যেটা ইচ্ছা মতো খোলা যাবে বা লাগানো যাবে আর কি। এখন এই ছোটো পিস্টনের আমরা ধরে নিই যে, ধরি ছোটো পিস্টনের একটা ছোটো পিস্টন, একটা বড় পিস্টন। তো ছোটো পিস্টনের এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ছোটো পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এবং এটা মনে করো ছোটো পিস্টনের ক্ষেত্রফল A1, আর বড় পিস্টন যেটা আছে, এবং বড় পিস্টনের ক্ষেত্রফল, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2। এটা আমরা এটা ক্ষেত্রফল A1 ধরলাম, এটা ক্ষেত্রফল A2 ধরলাম। এখন খেয়াল করো, এই যে ছোট পিস্টনে যদি আমরা এই ছোট পিস্টনের উপর যদি আমরা F1 বল প্রয়োগ করি, এখানে যদি F1 বল প্রয়োগ করি, এই বলটা কী হবে বলো তো, এই বলটা এখানে যে চাপটা অনুভূত হবে ছোট পিস্টনের উপরে, এই চাপটা কিন্তু চারদিকে সঞ্চালিত হবে, এবং বড় পিস্টনে সেই চাপটা অনুভূত হবে। শুধু ছোট পিস্টনেই চাপটা অনুভূত হবে না, এই চাপটা কী হবে, বড় পিস্টনেও অনুভূত হবে। এখন খেয়াল করো, তাহলে এখানে ছোট পিস্টনে কতটুকু চাপ অনুভূত হবে, আমরা যদি চাপকে পি দিয়ে প্রকাশ করি, তাহলে ছোট পিস্টনে অনুভূত চাপ, ছোট পিস্টনে কী হবে, ছোট পিস্টনে আমাদের চাপ হবে কি, চাপ হবে বল বাই ক্ষেত্রফল নাকি। আমরা লিখি এটা, ছোট পিস্টনে অনুভূত চাপ, ছোট পিস্টনে কতটুকু চাপ অনুভূত হবে। এখানে যদি আমরা চাপকে পি দ্বারা প্রকাশ করি, চাপ সমান কি বল বাই ক্ষেত্রফল, তাহলে বল হচ্ছে এখানে কত F1, আর ক্ষেত্রফল দেখো তো এখানে কত A1, তাহলে ছোট পিস্টনের চাপ অনুভূত হবে F1 বাই A1। এখন এই যে চাপটা, ছোট পিস্টনের যে চাপটা অনুভূত হয়েছে, এটা কিন্তু এইদিকেও চারদিকে সঞ্চালিত হবে। এটা বড় পিস্টনে এসেও কী হবে, এখানে এই চাপটা এখানে এসেও অনুভূত হবে। তাহলে বড় পিস্টনে কতটুকু চাপ অনুভূত হবে, তাই বড় পিস্টনের ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল এটা A1 ধরছে, এটা কত হবে, এটা হচ্ছে A2 হবে। তাহলে এখানে সুতরাং দেখো যে বড় পিস্টনে অনুভূত চাপ
আমরা অনুভূত বল আগে বলটা বের করি। যদি এটা F1 হয় এবং বড় পিস্টনে যদি আমরা এই যে বলটা প্রয়োগ হবে সেটা যদি F2 ধরি আমরা, তাহলে এই বড় পিস্টনে প্রযুক্ত বল বা আমরা বলতে পারি প্রযুক্ত বল, তো এটা যদি F2 ধরি তাহলে এটা কতটুকু হবে? এটা হবে চাপ গুণ বড় পিস্টনের ক্ষেত্রফল। এখানে দেখো এই চাপ তো এখানে পির মান তো আমরা আগে পেয়ে গেছি, এখানে পির মান কত পেয়েছি বলতো? F1/A1। তাহলে এটা F1/A1, এখানে বড় পিস্টনের ক্ষেত্রফল কত? A2, তাই না? তো বড় পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে এখানে A2 আছে, আমরা এটা F2 সমান। তাহলে আমরা কী করতে পারি দেখো তো, তাহলে F2 সমান এখান থেকে কী লেখা যায়? F1/A2/A1, তাই না? এখন খেয়াল করো, তাহলে এই বড় পিস্টনের যে বলটা হবে, উপযুক্ত বলটা হবে, সেটা হচ্ছে এই ছোট পিস্টনের যে চাপটা অনুভূত হবে সেটার সাথে বড় পিস্টনের ক্ষেত্রফল গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে কতটুকু চাপ অনুভূত হবে সেটা আমরা, বা কতটুকু বল প্রযুক্ত হবে সেটা আমরা সহজে বের করতে পারবো। এখানে যদি মনে করো যে যদি ছোট পিস্টনে যদি আমাদের এই A2/A1 এর মান যদি 100 হয়, তাহলে বড় পিস্টনে কতটুকু হবে? তাই বড় পিস্টনে 100 গুণ বল বেশি প্রযুক্ত হবে। কারণ কি? তাহলে সেক্ষেত্রে F1-এ যেটা হবে তাহলে এখানে 100 গুণ হবে আর কি। বড় পিস্টনে যদি ছোট পিস্টনে যে বলটা অনুভূত হবে, বড় পিস্টনে তার 100 গুণ বল বেশি প্রযুক্ত হবে যদি A2/A1 এর মান যদি 100 হয়। এখন খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা সহজেই আরেকটা সূত্র অবতারণা করতে পারি। সেটা কোন সূত্র বলো তো? সেটা হচ্ছে, দেখো এখানে F1টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, বাম পাশে নিয়ে আসি, তাহলে F2/F1 আর এটা হচ্ছে A2/A1। তো এই যে সূত্র, যদি এইটার সাহায্যে আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এখানে F1 হচ্ছে ছোটো পিস্টনের বল, এটা বড় পিস্টনের বল F2, A1 হচ্ছে ছোটো পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর A2 হচ্ছে বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা প্যাসকেলের সূত্রের ব্যবহার কি শিখতে পারছো? মানে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এটা ব্যবহার করে কিন্তু আমার অনেক ক্ষেত্রে বর্তমানে এই সূত্র ব্যবহার করে অনেক যন্ত্রপাতি তৈরি করা হয়। এই যে এখানে বল বৃদ্ধি করা হয়েছে, বড় পিস্টনের যে বল অনুভূত হয়, ছোটো পিস্টনে কম বল প্রয়োগ করে বড় পিস্টনে কিন্তু অনেক বেশি বল প্রয়োগ করা, মানে জানা যায়, বের করা যায়। আমরা দেখলাম যে যদি বড় পিস্টনে যদি A2/A1 হয় 100 হয়, তাহলে পরে বড় পিস্টনে 100 গুণ বল প্রযুক্ত হবে। এটা যেহেতু বল বৃদ্ধি করে, এজন্য এটাকে বলা হয় বল বৃদ্ধিকরণ নীতি। তাহলে এই এই বল বৃদ্ধিকরণ নীতি আলোকেই আমাদের অনেক ক্ষেত্রে এই যন্ত্রপাতি তৈরি করা হয়। যেমন ধরো আমরা উড়োজাহাজ চালানোর ক্ষেত্রে যেটা ব্যবহার করি, এটা এই বল বৃদ্ধিকরণ নীতি ব্যবহার করে আমাদের যন্ত্র তৈরি করা হয়েছে। এখন দেখো আমরা এরপরের টপিকসে চলে যাই। আমরা এরপরে পড়ব স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতাটা কি? দেখো, স্থিতিস্থাপকতা, দেখো স্থিতিস্থাপকতা আমি সংক্ষেপে একটু আলোচনা করি, তারপরে তোমরা সহজে বুঝতে পারবা। দেখবা যে আমরা অনেক পদার্থ আছে যেগুলো মানে তুমি যদি টানো বা বল প্রয়োগ করো আর কি বাইরের দিকে, তাহলে দেখবে যে ওটা বৃদ্ধি পায়। আবার যদি ছেড়ে দিই তাহলে এটা আগের অবস্থায় ফিরে আসে। এটা একটা পদার্থ উদাহরণ দাও তো, বলো তো, দু একটা মনে করো। হ্যাঁ, আমার মনে হয় তোমরা পারবা। যেমন স্প্রিং, রাবার। স্প্রিং দেখো, স্প্রিং যদি আমরা টান দেই, দুই পাশে যদি টান প্রয়োগ বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ওটা কিন্তু বৃদ্ধি পাবে, তাই না? আগের যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য কি থাকবে? সেই দৈর্ঘ্য কিন্তু থাকবে না। তাহলে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে। আবার তুমি যদি ছেড়ে দাও, ওটা কী হইতেছে? আগের অবস্থায় ফিরে যাচ্ছে। তাহলে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি সেটা বৃদ্ধি পায়, আবার যদি ছেড়ে দেওয়া হয় বা বলটা অপসারণ করা হয়, তাহলে সেটা আগের অবস্থায় যদি ফিরে যাওয়াটা, এই ফিরে যাওয়াকে বলা হয় স্থিতিস্থাপকতা। এখন স্থিতিস্থাপক সীমাটা কি? তার মানে স্থিতিস্থাপকতা তো বুঝলাম, স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা
স্থিতিস্থাপক সীমাটা কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে, দেখবা যে কোনো একটা নির্দিষ্ট বস্তু যদি আমরা বল প্রয়োগ করি, একটা একটা নির্দিষ্ট একটা বল আছে, যে বলটা প্রয়োগ করলে বা সেটা যদি আমরা বেশি বল প্রয়োগ করি, সেটা কিন্তু আগের অবস্থায় আর ফেরত আসবে না। তাহলে এই যে বলটা প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করার পরে যেটা হচ্ছে সেটা হলো বিকৃতি বলা হয়। আমি বিকৃতি নিয়ে উপরে আলোচনা করব। তাহলে আর যেমন ধরো লোহার একটা রড আমরা একটু বাঁকা করলে পরে কিন্তু সেটা দিলে আগে অবস্থায় ফিরে যাচ্ছে আর কি। কিন্তু যদি তুমি একটু বেশি বল প্রয়োগ করো, তাহলে কিন্তু ওটা আর আগের অবস্থায় ফিরে যাবে না। তাহলে যে কোনো পদার্থের একটা নির্দিষ্ট সীমা আছে, যে সীমাটা অতিক্রম করলে সেটা আগের অবস্থায় ফিরে যায় না। তাহলে এই যে সীমাটা, এটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। যেমন স্প্রিংয়ের কথাই বলো, স্প্রিং যদি আমরা বল প্রয়োগ করি, টান দিই, তাহলে দেখবো যে বৃদ্ধি পাবে। এবং এমন একটা মান আছে এই স্প্রিংয়ের, তুমি যদি বেশি বল প্রয়োগ করো সেটা কিন্তু আগের অবস্থায় ফেরত যাবে না। তাহলে এই যে সীমাটা, তাহলে এই সীমাটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। তাহলে স্থিতিস্থাপক সীমা তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে যাই বিকৃতি। বিকৃতিটা কি দেখো, বিকৃতি বিকৃতি বলতে কি বোঝায় তোমরা তো বুঝতে পারছো। কোনো পদার্থে যদি যে কোনো একটা নর্মাল বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেটা কী হবে, বল প্রয়োগ করলে সেটা আগের অবস্থায় থাকবে না। এটাই হচ্ছে বিকৃতি। তাহলে বিকৃতি যেমন আমি যদি একটা সহজ একটা উদাহরণ দিই, ধরো একটা দণ্ড, এটার দৈর্ঘ্য হচ্ছে ধরো L0। এখন তুমি এটার উপর কী করলে, এটার উপর তুমি বল প্রয়োগ করলে বা এটাকে বল প্রয়োগ করলে কিন্তু এটা এই অবস্থায় থাকবে না। তো এটা তখন কী হবে, এটা তখন আগের অবস্থায় থাকবে, একটু বেড়ে গেল। এই অবস্থায় দৈর্ঘ্য কত হয়েছে, ধরো L। তাহলে আগে ছিল L0 দৈর্ঘ্য, আর পরে হয়েছে কি দেখো এল দৈর্ঘ্যটা হয়েছে। তাহলে খেয়াল করো, ওই তুমি দেখো এখানে তাহলে বিকৃতি কতটুকু হয়েছে। বিকৃতি হয়েছে এখানে তোমার আগের যে দৈর্ঘ্যটা ছিল, খেয়াল করো এখানে 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 তাহলে বিকৃতি হবে, বিকৃতি সমান হবে L বিয়োগ L0 ভাগ হচ্ছে L0। তাহলে এটাই হবে বিকৃতি। মানে আমাদের শেষ দৈর্ঘ্য, আমাদের বৃদ্ধি পাওয়ার পরে যে দৈর্ঘ্যটা হবে, সেটা থেকে যদি আদি দৈর্ঘ্য বিয়োগ করা হয় এবং আদি দৈর্ঘ্য এই যে অনুপাত, সেটা হবে বিকৃতি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে এটা একক কী হবে। দেখো একক দেখো, যেহেতু এটা দুইটার দৈর্ঘ্য অনুপাত প্রকাশ করতেছে, উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, এর কোনো একক থাকবে না আর কি, একক নেই। তাহলে এটা বিকৃতি বুঝতে পারছো। এখন আমরা চলে যাই পরের টপিকস কী আছে, পীড়ন সম্পর্কে একটু আলোচনা করি। দেখো পীড়ন কাকে বলে। পীড়ন হচ্ছে একক ক্ষেত্রফলের উপর কোনো বস্তুর যে প্রযুক্ত বল, একক ক্ষেত্রফলে কী হবে, একক ক্ষেত্রফলের উপর কোনো বস্তুর যে প্রযুক্ত বল প্রয়োগ করা হয়, আর এর কারণে যে বলটা অনুভূত হবে, সেটাই হচ্ছে কী হবে, বিকৃতি হবে, সেটা হচ্ছে তোমার পীড়ন। মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে খেয়াল করো তোমরা যে একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল প্রয়োগ করব আমরা, সেটাকে বলা হয় যে মানে একক ক্ষেত্রফলের যে বিকৃতির কারণে যে প্রযুক্ত বল হবে, যে বল তৈরি হবে, সেটাকে বলা হয় পীড়ন। একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর আমরা এটা এইভাবে লিখতে পারি,
একক ক্ষেত্রফলের উপর বিকৃতির জন্য যে বল অনুভূত হবে, যে বল সৃষ্টি হবে আর কি, যে বল সৃষ্টি হবে তাকে পীড়ন বলে। মানে একক ক্ষেত্রফলের বিকৃতির জন্য, একক ক্ষেত্রফল তার বিকৃতির জন্য তার যে বলটা সৃষ্টি হবে তাকে বলা হয় পীড়ন। তাহলে পীড়ন সমান তাহলে কি লেখা যায় বলো তো? পীড়ন সমান লেখা যায় পীড়ন সমান F/A লেখা যায়, মানে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলে যে তার যে প্রযুক্ত বিকৃতির জন্য যে বলটা সৃষ্টি হবে সেটাই হচ্ছে পীড়ন। তাহলে খেয়াল করো এখানে যে পীড়নের কিন্তু একক আছে, পীড়নের একক এবং চাপের তোমার একক একই হবে আর কি, পীড়নের একক এবং চাপের একক একই। মানে একক দেখো, একক কী হবে? একক হবে তোমার এই প্যাসকেল, বা বল একক কি নিউটন, উপরে নিউটন আর নিচের বর্গমিটার। তাহলে এটা কী হবে বলো তো? নিউটন পার বর্গমিটার। বা এটাকে কি বলা যায়? এটাকে আমাদের বলা যায় প্যাসকেল লেখা যায়। মানে চাপের যে একক এবং পীড়নের একক একই হবে। তো এটা বুঝতে মনে হয় যে আমরা এখানে তাহলে এত সময় কি বুঝলাম যে স্থিতিস্থাপকতা কী, স্থিতি সীমা বলতে কী বোঝায়, বিকৃতি বলতে কী বোঝায়, আমরা একক পীড়ন বলতে কী বোঝায়, এই সবই আমরা এখন দেখলাম। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হুকের সূত্র। খেয়াল করো, পীড়ন এবং বিকৃতি সম্পর্কিত যে সূত্রটা আছে, বিজ্ঞানী হুক একটা সূত্র আবিষ্কার করছেন, এটাকে বলা হয় হুকের সূত্র। হুকের সূত্র, হুকের সূত্রটাকে দেখো, স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কী হবে? পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন কী হবে? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। তাহলে দেখো এখান থেকে তাহলে আমরা যদি আমরা এভাবে কী লিখতে পারি বলো তো? অর্থাৎ কী লিখতে পারি? পীড়ন সমান পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমি একটু ব্যাখ্যা করে দিই। এখান থেকে দেখো, এখান থেকে কী লেখা যায়? আমরা একটু আগে আমরা পীড়ন দেখছি, পীড়নকে কী দিয়ে প্রকাশ করছি? পীড়নকে F/A লিখতে পারো, T/A লিখতে পারো, আমরা T/A দিয়ে প্রকাশ করতে পারো, বা F/A দিলেও সমস্যা নেই। আর বিকৃতিটা কি? বিকৃতি হচ্ছে তোমার আমরা যেটা ধরলাম L বিয়োগ L0 বাই হচ্ছে L0। তাই এখান থেকে দেখো, তাই T/A এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আছে, এটাকে বলা হয়, এটা আমরা ওয়াই দিয়ে প্রকাশ করতে পারি L। এটা এখানে যে ওয়াই, এখানে ওয়াইটাকে বলা হয় ইয়ংয়ের গুণাঙ্ক। কী বলা হয় বলো তো? ইয়ং গুণাঙ্ক। তাহলে এখান থেকে দেখো আমরা একটা সূত্রের অবতারণা করতে পারি, T/A সমান ওয়াই L বিয়োগ L0 বাই L0। তাহলে এটা কি বলা যায়? এটাকে হচ্ছে পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক। এই হুকের সূত্র থেকে আমরা কি করতে পারি? পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক বললে এই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা আজকে কিন্তু আমরা অনেক বিষয় কিন্তু মানে জানতে পেরেছি, অনেক অজানা বিষয় আমরা জানতে পেরেছি। তো তোমরা এই বিষয়গুলো তোমাদের বইটা পড়বা, আবার আমার লেকচারটা একটু দেখবা, বারবার যদি না বুঝতে পারো তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো আজকে ক্লাস আমি এই পর্যন্তই রাখবো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে
তোমরা পড়াশোনা বেশি করবা, এই কামনা করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।